কুয়েতে স্ট্রাইক করেছে ইরান, এটা খুব স্পষ্ট, আবার স্ট্রাইক করেছে এবং বাহরাইন, কাতার এই জায়গাগুলোতেও স্ট্রাইক করেছে। কিন্তু এইভাবে কতদিন চলবে যে কেউ আমেরিকা এসে ইরানকে আঘাত করছে, ইরান পাল্টা কাকে করছে? এই দেশগুলোকে করছে। কিন্তু এইভাবে কতদিন? তাহলে তো আলটিমেট মিডল ইস্টটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি একটা সহজ কথা বলছি, দেখুন দুটো অ্যাঙ্গেল, আপনাকে আগেও বলেছি কথাটা, দুটো অ্যাঙ্গেল খুব বোঝাটা খুব প্রয়োজনীয়। ধরুন আপনি একটা বাড়িতে থাকেন, সেই বাড়িতে কোনো গ্যারাজ নেই, আপনি আপনার গাড়িটা কোনো বাড়ির অন্য পাড়ার অন্য গ্যারাজে রাখেন, যে এবার আপনার সাথে কারো শত্রুতা হলো, সে আপনার বাড়ি অবধি পৌঁছে ঢিল মারতে পারলো না, সে কি করলো, আপনার গাড়িটা যে গ্যারাজে আছে পাশের বাড়িতে, সেখানে ঢিল মেরে ভেঙে দিল আপনার গাড়িটা। সেটা আপনাকে এফেক্ট করবে কি করবে না? অবভিয়াসলি করবে, কারণ গাড়িটা আপনার। পয়েন্ট হচ্ছে ইরান এই স্ট্র্যাটেজিটাই নিয়েছে যে আমি আপনার বাড়ি অবধি পৌঁছতে পারবো না, আমার বাড়ির পাশে যে গাড়িটা আছে সেখানে, কুয়েত শুধু না, কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি, সব একটা। কিন্তু এটাও একটা জিনিস, একটা অদ্ভুত ব্যাপার, আপনার গাড়িটা তো কুয়েতের গ্যারাজে রাখা আছে, কিন্তু যখন ঢিলটা মারছি তার মানে সেই কুয়েতের যেখানে গাড়িটা রাখা আছে সেই বাড়ির উপরে মারছি, কিন্তু সেই বাড়িটা কিন্তু কিছু করছে না। এবার আমাকে একটা জিনিস বলুন, এই যে গত পরশুদিন যখন এখান থেকে জাহাজগুলো ক্রস করছিল, ইউএই জাহাজ ক্রস করছিল এবং তার মধ্যে ভারতীয় নাবিকও ছিল, মানে এখানে অফিসাররা ছিলেন, এই জায়গাটা ক্রস করার জন্য ইরান আটকায়, তারপরেও সেই জাহাজটা এগিয়ে যায়, আঘাত পড়ে এবং 2 জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, 6 জন আহত। এই পয়েন্টটা আমি আজকে আপনাদের, এই জায়গাটাতে কেন এখনো পর্যন্ত এইটা কতদিন চলবে? আই ওয়ান্ট টু ক্ল্যারিফাই ফার্স্ট থিং। হ্যাঁ, কারণ পুনের যে নাবিক, মানে অত্যন্ত মর্মান্তিক ঘটনাটা, নিশ্চয়ই আপনিও জানেন, যে বাড়িতে টেলিফোন করে সে জানিয়েছিল যে আমি স্ট্রেট অফ হরমুজ পার করে গেছি এবং তারপরে সবটা শেষ হয়ে যায়। আমি আপনাকে বলি একটা কথা, কিছু জিনিস টেকনিক্যালিটিটা একটা আপনার মাধ্যমে বোঝানোটা উচিত আমার। পয়েন্টটা হচ্ছে, একটা ওয়ার্ড আছে, কথাটাকে বলা হয় ফ্ল্যাগ অফ কনভিনিয়েন্স। পয়েন্টটা হচ্ছে আপনি কোন কোম্পানিতে কাজ করছেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে ওটা ভারতীয় জাহাজ নয়, এবার সেই জাহাজে বহু দেশের নাগরিকরা আছে, বহু দেশের মানুষ আছে। ভারতবর্ষ এই জন্য ওখানে যদি কেউ মারা যায়, কারেক্ট, ভারতবর্ষের যদি ওখানে কেউ মারা যায়, ভারতবর্ষ দুঃখ জানাতে পারে, অবজারভেশন দিতে পারে, ভারতবর্ষ ইন্টারভিন করতে পারবে না, এটা লিগালি পারবে না, তার কারণ জাহাজটা ভারতবর্ষের নয়, উনি ভারতীয় হতে পারেন। আজকে যদি আমি বিদেশে গিয়ে খুন হয়ে যাই, তাহলে সেই বিদেশে গিয়ে খুন হলে ভারত কনসার্ন জানাতে পারে, ইনভেস্টিগেট করতে পারে, বাট ভারতবর্ষ কিন্তু সেই দেশটার সাথে সম্পর্কতে যাবে না চেঞ্জ হতে, যেটা পেপারে আছে সেটাতেই হবে, কারণ পেপার কিন্তু আমার ওই দেশের আইনেরই আছে। সুতরাং এই জাহাজের ফ্ল্যাগ অফ কনভিনিয়েন্স যে দেশের ছিল, সেই দেশের সাথে ইরানের যে সম্পর্কটা আছে, সেই অনুযায়ী ইরান তার অ্যাক্টিভিটিটা করেছে। কথা বোঝা গেল? আমি ক্লিয়ারলি বোঝাতে পারলাম? এবার এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা এটাই হচ্ছে, ভারতবর্ষ কিন্তু এখানে বলতে পারে না যে তাদের যারা বিদেশি কোম্পানিতে কাজ করছে যে আপনারা কাজ করবেন না, দেশে ফিরে আসুন, ছেড়ে দিন নাবিক, এটা হতে পারে না। দিস ইজ মানে স্টুপিড টাইপ অফ কোয়েশ্চেন, এটা বলতে পারেন না কখনো একটা সরকার। সুতরাং যারা কাজ করছে তাদেরকে একটু সতর্ক হতে হবে। এখানে সতর্ক হতে হবে সেই অর্গানাইজেশনসগুলো যারা তাদের কার্গো সেন্ড করছে। এবার ইরান এই অ্যাটাকগুলো বারংবার সেই দেশগুলোর উপরেই করছে যেই দেশগুলোতে কিন্তু আমেরিকার ইনভেস্টমেন্ট বা আমেরিকান ফুয়েল বা আমেরিকান ট্রানজাকশন হচ্ছে। আবারও বলছি, তার মানে ইরানের টার্গেটটা হচ্ছে আমেরিকার অর্থনৈতিক ক্ষতি করা। এইটা করতে গিয়ে বলতে পারেন খুব খারাপ একটা ওয়ার্ড আমি ইউজ করতে গিয়েও আমি ব্যক্তিগতভাবে এই ওয়ার্ডটাকে পছন্দ করি না, যদিও গভর্নমেন্টাল স্পেসে এটা খুব ইউজ হয়, সেটা হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ। এই কথাটা আমার কাছে খুব কষ্টকর লাগে যখনই আমি কথাটা বলি, কিন্তু এই কোল্যাটারাল ড্যামেজ জিনিসটা কিন্তু অত্যন্ত একটা খারাপ জিনিস, মানে যার বাড়ির মানুষ চলে যায় সে বোঝে, কিন্তু সরকার এতে কিছু করতে পারবে না, এটা কিছু করা যায় না, ইট ইজ ইম্পসিবল টু ডু এনিথিং। কিন্তু আমেরিকা যদি এইভাবে ব্লকেট চালিয়ে যায় এবং স্ট্রেট অফ হরমুজে যদি আবার নতুন যেটা শুরু হয়েছে, এই যে ব্লকেটের কথাটা আপনি বলছেন, এটা গায়ের জোরি, হোয়াট ইলিগাল লাইক আমেরিকা হ্যাজ, আমেরিকার কাছে কি ইলিগাল লাইক? দেখেছি সুভাষিস, এর আগে আরব সাগর থেকে এই জায়গাটা তো ধোকার মুখে, এখানে দীর্ঘদিন আমরা আপনি আমাকে একটা কথা বলুন, যে কোনো এমবাসি সেই দেশের একটা লিগ্যাল পজিশনিং, কারেক্ট, বাই ল। হরমুজের এখানে আমেরিকা কোন লতে এই বলছে আমি সিকিউরিটি দেবো, 20% কর দিতে, অমুক তমুক হ্যান ত্যান, কোন লতে বলছে? টুইটার তো পৃথিবী চালায় না, আমি এক্স হ্যান্ডেলে গিয়ে যা খুশি লিখে দিলাম। কিন্তু আলোচনার টেবিলেও তো আমেরিকা সেখানে যুদ্ধবিরতি যেদিন শেষ হলো পরের দিন অ্যাটাকের পথে হাঁটলো। আমেরিকাও তো সেখানে ধৈর্যের পরীক্ষাতে ফেল করছে, বারংবার ফেল করছে, এখন ফেল পাস করছে না, ফেল গেল শেষ পর্যন্ত, তাদের এত বড় মিত্র দেশ হয়েও। শুন, পাকিস্তান এখনো হোটেলের বিল দিতে পারেনি, গত যেই পিস টক্স হয়েছে সেটা নিয়ে আবার হোটেলের মালিক ওদের দেশে কেস করে দিয়েছে, মানে দে আর ব্রিলিয়েন্ট কান্ট্রি, এবং পাকিস্তানকে নিয়ে আলাদাই আলোচনা হয়।
আমেরিকার প্রবলেমটা আপনি বুঝুন, আমেরিকার প্রবলেম হচ্ছে আমেরিকা পলিসি ড্রিভেন আর নেই, আমেরিকা হয়ে গেছে ট্রাম্প ড্রিভেন। ট্রাম্প যা খুশি একটা বলে দিচ্ছে, এবং এই যা খুশি বলে দেওয়ার যে ওজনটা সেটা তো ক্যারি করতে হবে। কোনো একজন যা খুশি বলে দিল, আমি তো অ্যাজ এ সাবঅর্ডিনেট আমাকে ক্যারি করতে হবে। তো বাকি বিউরোক্র্যাটরা ডিপ্লোম্যাটরা কি করবে? আমার বস বলে দিয়েছে যে আমি কর দেবো তো কর দেবো, ওরাও হাসাহাসি করছে, ওরাও ওদের হাউসে বুঝতে পারছে না এটা কী হলো। কালকের ডেটে দাঁড়িয়ে আপনি ছেড়ে দিন অত কথা, কালকের ডেটে দাঁড়িয়ে যদি বদমাইশি করার ইচ্ছা থাকে, এই যে যেই জোনটার কথা আপনাকে আমি বললাম, আমি একটু ছোটো করে বলে দেখিয়ে দিচ্ছি। এই জোনটার কথা আপনি বললাম, ধরুন ফর ইনস্টান্স চায়না বললো আমরা এখান দিয়ে একটা ফ্লিট পাস করাবো, ওখানে অনেক স্টেশন ট্যাঙ্কার্স আছে, চায়না ইচ্ছাকৃত ইন্টারভিন করবো বলে ডাইরেক্ট চায়না বললো আমি এখান দিয়ে একটা ফ্লিট পাঠাবো, আমেরিকা উড়িয়ে দেবে ফ্লিটটাকে, আমি কর দেবো না, কি করবে? তেহরান তো ওড়াবে না। যদি ইন্ডিয়ার জাহাজ হয়, তেহরান তো ওড়ায়নি, একটাও হিট করেনি তেহরান, কারেক্ট? যদি ইন্ডিয়ার ফ্ল্যাগ অফ কনভিনিয়েন্স নিয়ে কোনো গাড়ি যায়, বা চায়নার কোনো ফ্ল্যাগ অফ বা রাশিয়ান কোনো ফ্ল্যাগ অফ কনভিনিয়েন্স নিয়ে গাড়ি যায়, কর দেব না। আপনি বলছেন যে জাহাজটাকে উড়িয়ে দেওয়া হয়েছে ওটা ইউএই জাহাজ ছিল বলেই উড়িয়ে দেওয়া হয়েছে। ফ্ল্যাগ অফ কনভিনিয়েন্স ম্যাডাম, টেকনিক্যালি আমাদের এখানে বুঝতে হবে ফ্ল্যাগ অফ কনভিনিয়েন্স না, কোন দেশের ফ্ল্যাগ অফ কনভিনিয়েন্স আছে, এফওসি বলে যে দেশ ক্যারি করবে সেই দেশের সাথে অন্য দেশের যে সম্পর্কটা থাকবে তার উপরে সেটা নির্ধারিত হবে। এবার তাতে কে কে স্টাফ আছে, কে কে কি আছে, সেটা তো আর জানার কথা না। সেটা আনফর্চুনেটলি যে বললাম কোলাটারাল ড্যামেজ, আনফর্চুনেটলি ভারতীয় ছিল। এবার এরকম হতে পারে কোনো একটা জাহাজে অ্যাটাক করলে যেখানে কোনো ভারতীয় নেই, চাকরি করে না। পুরোটা কখনো কখনো আমরা দেখছি যে আমরা এই বন্দর আব্বাস নিয়ে কথা বললাম, আবার বুশে যেখানে একটা নিউক্লিয়ার স্থাপনা রয়েছে সেটা মূলত ইলেকট্রিক্যাল সাপ্লাই হয় গোটা ইরানে, সেখানটাকে টার্গেট করেছে, ইস্পাহানকে টার্গেট করেছে, নাতাঞ্জকে টার্গেট করেছে, এবার জাগ্রোস বলে এই যে ইস্পাহান আর নাতাঞ্জের এইরকম একটা মধ্যবর্তী জায়গাতে, জাগ্রোস এইরকম একটা মধ্যবর্তী জায়গাতে ম্যাপের মাধ্যমে যদি আমরা দেখি যে এদিকে হচ্ছে নাতাঞ্জ রয়েছে, এদিকে ইস্পাহান রয়েছে, ঠিক মধ্যবর্তী জায়গাতে জাগ্রোস পর্বতের নিচে অ্যাক্সিস বলে যে পাহাড়টা রয়েছে তার নিচে নাকি 266 ফুট 266 থেকে 300 ফুট গভীরে সেখানে পারমাণবিক বেশ কিছু স্থাপনা এবার ডোনাল্ড ট্রাম্প খুঁজে পেয়েছেন, এবং সেই কারণে তাকে এবার ডিএনআই খুঁজে পায়নি, সিআইএ খুঁজে পায়নি, ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত যে এজেন্সিটা আছে আমি তাকে বিশেষ করে জানতে চাই, তার সম্বন্ধে পড়াশোনা করতে চাই, সেটা কারা হতে পারে? এটা আমার মূর্খতা, কারণ আমি বুঝতে পারছি না একটা জিনিস। ধরুন আমি আপনাকে ভারতীয় এক্সাম্পল দিচ্ছি, নরেন্দ্র মোদী নিজে পলিটিক্যালি বিরাট বড় একজন পলিটিশিয়ান হতে পারে, তা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হতে পারে, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন যে নরেন্দ্র মোদীর ইন্টেলিজেন্স ইনপুটগুলো কার থেকে আসে, সেই ইনপুটগুলো কাদের থেকে সম্ভব আসা? সেটা তো আসবে আমাদের এজেন্সিদের তরফ থেকে না, আমাদের ইন্টেল এজেন্সিগুলোর তরফ থেকে। আজকে ডিআইএ, আইবি, আরএনএডব্লিউ এরা যা দেবে সেই ইন্টেলিজেন্সগুলোর উপরে উনার স্টেপগুলো নেবেন, বা ফরেন পলিসি ড্রাফটেড হবে, বা আমাদের দেশের ন্যাশনাল পলিসি ড্রাফটেড হবে। পয়েন্ট হচ্ছে ডিএনআই চিফ তুলসী গাবার্ড বলছে যে আমাদের কাছে এরকম কোনো প্রমাণ নেই